নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা। দেখো, আজকের ক্লাসে আমরা এমন 10টি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়েছি যে অঙ্কগুলো 2004 সালে নবোদয়ের পরীক্ষায় এসেছিল। আর তোমরা যারা আগামীতে জওহর নবোদয় বিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা পরীক্ষা হলে যাবার আগে অন্ততপক্ষে একবার হলেও এই টাইপের প্রশ্নগুলো কিন্তু সমাধান করে যাবে, যাতে কোনোভাবেই এই টাইপের প্রশ্নগুলো রিপিট হলে তোমার মিস না হয়ে যায়। তাই চলো, বেশি দেরি না করে আজকের ক্লাসটি আমরা দ্রুত শুরু করি। এবং আজকের এই ক্লাসের প্রথম যে অঙ্কটা আছে সেটা কি, চলো দেখে নেই। দেখো, আজকের ক্লাসের প্রথম যে অঙ্কটা আছে সেটা হলো সকাল 8:35-এ 3টি ঘন্টা একসাথে বাজতে শুরু করে। কটার সময়? সকাল 8:35-এ। আমরা কিন্তু আজকাল প্রায় লোকের বাড়িতে দেখি যে তাদের বাড়িতে বড় বড় ঘড়ি আছে, সেই ঘড়িগুলোর মধ্যে ঘন্টা বাজে। একটা বাজলে একটা ঘন্টা, দুটো বাজলে ঢং ঢং করে দুটো ঘন্টা পড়ে, চারটে বাজলে ঢং 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 করে 4টা ঘন্টা পড়ে। এইরকম ঘড়ি অনেকের বাড়িতে দেখা যায়। তো কি বলেছে এখানে? সকাল 8:35-এ 3টি ঘন্টা একসাথে বাজে। যদি তারা যথাক্রমে 12, 15 এবং 18 সেকেন্ড পর পর বাজে, তবে পরবর্তীতে তারা একসাথে কখন বাজবে? বলেছে থ্রি বেল স্টার্ট রিঙ্গিং টুগেদার অ্যাট 8:35 AM. If they ring after 12, 15 and 18 seconds respectively each time, the next time they will together. তার মানে তোমাকে বলেছে এই যে 3টি ঘড়ি আছে, এদের একটা করে ঘন্টা লাগানো আছে। তো মনে করি 3টে ঘন্টা কি করেছে? 12 সেকেন্ড, 15 সেকেন্ড এবং 18 সেকেন্ড পর পর বাজতে শুরু করে। বাজছে, ভালো কথা, বাজুক। তোমাকে বলেছে এরা তিনজনে যদি সকাল 8:35 একসাথে বাজে, তাহলে আর কতক্ষণ সময় পর তারা আবার একসাথে বাজবে? এই টাইপের অঙ্কগুলো আমরা 2003 সালের পরীক্ষাতেও করেছি, আবার 2004 সালের পরীক্ষাতেও করছি। তার মানে তুমি বুঝতে পারছো এই প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ, এই টাইপের প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ। এটা কিন্তু তোমার পরীক্ষায় আসতেই পারে। তাহলে দেখো, এই টাইপের প্রশ্নগুলো তোমাকে খুব ভালো করে করে যেতে হবে। তো এই টাইপের প্রশ্নটা আমি ডিটেলসে আগের ক্লাসে করিয়েছিলাম। যদি সেই ক্লাসটি না দেখে থাকো, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখানে যাও। আর এই যে টাইপের ক্লাসটা, মানে এই টাইপের যে প্রশ্নটা, সেই প্রশ্নটার সমাধান কিভাবে ডিটেলসে আমরা করেছি সেটা দেখে নাও। এখানে আমরা কি করব? এখানে আমরা একবারে করব। এই টাইপের প্রশ্নগুলোর সমাধান আমাদের কিভাবে করতে হয়? আমরা বলেছিলাম যে এই 12 সেকেন্ড, 15 সেকেন্ড, 18 সেকেন্ড পর পর বাজে, মানে এই ঘড়িটা 12 সেকেন্ড পর বাজে, মানে প্রত্যেক 12 সেকেন্ড পর পর একবার করে বাজবে। তার মানে 12 সেকেন্ড পর পর বাজে মানে প্রত্যেক 12 সেকেন্ড, প্রথমে 12 সেকেন্ডে বাজলে পরেরটা বাজবে 24-এ, পরেরটা বাজবে 3 × 36-এ, এইভাবে চলতে থাকবে। তারপরেরটা 15, তার মানে প্রথমে 15, তারপরে 30 সেকেন্ড, তারপরে 45 সেকেন্ড, এইভাবে চলতে থাকবে। তারপরটা 18, তারপরে প্রথমটা 18, তারপর একটা 36, তারপর একটা বলো 3 × 18 = 54, এইভাবে চলতে থাকবে। তার মানে আমরা এটা লিখছি, তার মানে কি লিখছি? তার মানে দেখো, এগুলোকে গুণ করে করে লিখছি। তার মানে আমরা এদের গণিতক লিখছি, আমরা এদের গুণিতক লিখছি। তো আমরা আগের অঙ্কটাতে বলেছিলাম এই টাইপের প্রশ্নগুলো থাকলে আমরা যদি গুণিতক লিখি, তাহলে আমরা কি করব? ওই 3টে সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক বের করবো। মানে এই 3টের মধ্যে কোনটা কমন যায়, কোন সংখ্যাটা, যে সংখ্যাটা কমন যাবে সেই সংখ্যাটাই তারা কি করবে? একসাথে বাঁচবে। সেই জন্য আমরা কি বের করেছিলাম? সাধারণ গুণিতক বের করেছিলাম। তাহলে এই 3টে সংখ্যার সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটা কি সেটা বের করবো। তার মানে 12, 15, 18 এদের সবচেয়ে ছোট সাধারণ গুণিতক বের করব। গুণিতক বের করব
তাহলে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক মানে আবার কি? আমরা জানি কোনো সংখ্যাগুলোর মধ্যে মানে একাধিক সংখ্যার সবচেয়ে ছোট সাধারণ গুণিতক যেটা হয় সেটাই তো এলসিএম। এলসিএম মানেই তো লিস্ট কমন মাল্টিপল। তাহলে এটা মানেই তো এটা সবচেয়ে ছোট সাধারণ গুণিতক। তাহলে এলসিএম কি করব? এই তিনটে সংখ্যার এলসিএম বের করব। তাহলে এই তিনটে সংখ্যার এলসিএম কি করে বের করবে? তুমি ভাগ প্রক্রিয়া এইভাবে বের করতে পারো, একটা একটা করে। আমি কি করব? আমি একবারে করব। সবচেয়ে বড় কোনটা? 15, 18। এই তিনটে সংখ্যার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 18। তাহলে আমি দেখবো 18টা এটা দিয়ে আর এটা দিয়ে ভাগ যায় কিনা। যতক্ষণ না ভাগ গেছে ততক্ষণ 18-র নামতা বা 18-র টেবিল পড়তেই থাকবো, মানে 18-এর টেবিল পড়তেই থাকবো। তাহলে 18 36 হয় না, 54 হয় না, এইভাবে করে 90 হয় না। 90-এর পর একবার 180 দেখো। তাহলে আমি যদি সব 180 নেই, মানে আমি টেবিল 18 টেবিল পড়ছি বা নামতা পড়ছি। 18-কে 18, 18 36, 3 54, 4 72, 5 90। 90 যেহেতু এটা হচ্ছে না, তাহলে 90 ডবল করে দিলাম 180। 180 দিয়ে দেখো এটাও হয়, এটাও হয়, মানে এটাও ভাগ যাচ্ছে, এটাও ভাগ যাচ্ছে। তাহলে 15 দিয়ে যাচ্ছে এটা, 12 দিয়ে যাচ্ছে এটা, মানে 15 ইন্টু 12 180, 12 ইন্টু 15 180। তাহলে যেহেতু এই দুটো সংখ্যাই এটাতে ভাগ যায়, তাহলে আমাদের এদের এলসিএম হবে 180। এবার যদি এলসিএম 180 হয়, তাহলে 180 সেকেন্ড পর তারা একসাথে বাজবে। যেহেতু এটা সেকেন্ডে আছে, এগুলো প্রত্যেকটা দেখো কি দিয়েছে, সেকেন্ডে দিয়েছে, সেই জন্য আমি এটা সেকেন্ডে বলছি। তাহলে 180 সেকেন্ড। আবার 180 সেকেন্ড মানে কত? 60 সেকেন্ডে 1 মিনিট। তাহলে 180 সেকেন্ড মানে কত? 3 মিনিট। কারণ এখানে কি দেওয়া আছে? মিনিটে দেওয়া আছে। 8টা 30 মিনিট বলেছে, এবার 8টা 35 মিনিট বলেছে, সরি 8টা 3 মিনিট। এখানে আবার দেখো 8টা 35 মিনিট বলেছে, এখানে মিনিট আছে সেই জন্য আমি এটা মিনিটে করে নিলাম। তাহলে প্রথম ঘন্টাটা বেজেছিল 8টা 35, তাহলে তার পরের ঘন্টাটা বাজবে কত? 3 মিনিট পর। তাহলে 3 মিনিটটাকে যোগ করে দেবো। তাহলে 8টা 35 আর 3 যোগ করলে কত হয়? 8টা 38। তাহলে প্রথম বেলটা বেজেছিল 8টা 35-এ, তারপরের বেলটা বাজবে 8টা 38-এ। দেখো 8টা 38 কোথায় আছে? অপশন নাম্বার এ তে দেখো 8টা 38 আছে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে গেল অপশন নাম্বার এ, 8টা 38। আশা করছি বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে ভিডিওতে কিন্তু অবশ্যই লাইক করে দেবে। তাহলে চলো পরের প্রশ্নে যাই। দেখো পরের প্রশ্নটাতে কি বলেছে? সিরিজের পরবর্তী দুটি সংখ্যা কি হবে? আমরা এর আগের দিনও সিরিজের অঙ্ক করেছি, সেখানে বলেছিলাম তুমি প্রথম সংখ্যাটা থেকে দ্বিতীয় সংখ্যাটাতে যাবে কিভাবে হচ্ছে। তারপরে যেভাবে প্রথম সংখ্যাটা থেকে দ্বিতীয় সংখ্যাটাতে হচ্ছে, সেইভাবে দ্বিতীয় থেকে কি তৃতীয়তে হচ্ছে। যদি দেখো দ্বিতীয় থেকে তৃতীয়তেও একদম সেম ভাবে হচ্ছে, তার মানে তুমি ভাববে পরের সংখ্যাগুলো সেম টু সেম ভাবেই হবে। তাহলে এখানে দেখো কি হয়েছে, 123 মানে 123। এই 123-এর পর এসছে কত? 234। এই 234-এর পর এসছে কত? 345। তাহলে 345-এর পর আসবে কত? সেটা তোমাকে বের করতে হবে, পরপর দুটোকে বের করতে হবে। বা এইভাবে লিখতে পারো, 123, তারপরে 234, তারপরে 345। মানে তুমি দেখবে প্রথমটা থেকে দ্বিতীয়টা কিভাবে হলো। দেখো আমরা কি দেখতে পাচ্ছি, এখানে 123 ছিল, এখানে 234 হয়েছে, মানে একের ডবল 2 হয়ে গেছে। হয়ে গেছে না? 100 থেকে 200 হয়েছে। তাহলে 100 থেকে 200 যদি হয়, তাহলে প্রথমে এখানে ডবল মানে 100 বেড়ে গেছে। 100 থেকে 200 হয়েছে, তাহলে 100 বেড়েছে। 23 থেকে 34 হয়েছে, তার মানে 23 থেকে 34 মানে 23 আর 10 33, 10 আর 1 11 বেড়েছে। এই দুটোর সঙ্গে 11 বেড়েছে, এটার সঙ্গে 100 বেড়েছে, তার মানে টোটাল 111 বেড়েছে। কি করে বের করলাম? আমি মুখে মুখে করলাম, তোমরা মুখে মুখে পারছো না, তোমরা সাবট্রাকশন বা বিয়োগ করো। দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যাটা বিয়োগ করে দাও।
এক এক এক, তাহলে কত বেড়েছে? প্রথম থেকে দ্বিতীয়টা 111 বেড়েছে। এবার তুমি দেখবে দ্বিতীয় থেকে তৃতীয়টাও কি 111 বেড়েছে। যদি দ্বিতীয় থেকে তৃতীয়টাও 111 বেড়ে যায়, তাহলে তুমি একদম কনফার্ম ধরে নেবে পরের সংখ্যাগুলো 111 করেই বেড়ে বেড়েই হবে। তাহলে দেখো 345 বিয়োগ 234 করো, 5 থেকে 4 1, 4 থেকে 3 1, 3 থেকে 2 1, দেখো এখানেও 111, মানে এই দুটো সংখ্যার ডিফারেন্সও 111 হয়েছে। মানে এটার সঙ্গে 111 যোগ করে আমার এটা হয়েছে, এটার সঙ্গে 111 যোগ করে এটা হয়েছে। তার মানে তুমি কি বুঝতে পারলে? এটার থেকে এটা যখন গেছে তখন প্লাস 111 হয়েছে, এটার থেকে এটা যখন গেছে তখন প্লাস 111 হয়েছে, তাহলে এটার থেকে পরেরটা যখন যাবে তখনও প্লাস 111 হবে, আর এটার থেকে যখন এখানে আসবে তখনও প্লাস 111 হবে। কারণ আমরা বুঝে গেছি যে এটার থেকে এটা 111 হয়েছে, আবার এটার থেকে এটাও 111 হয়েছে। মানে প্রথমটা যদি 111 হয় এবং পরেরটাও যদি 111 হয়, তাহলে তুমি একদম কনফার্ম থাকবে বাকিগুলো 111 করেই হবে। তাহলে 345 সঙ্গে 111 যোগ করো, 6 5 4, তাহলে পরেরটা হবে 4 5 6, মানে 456। তাহলে এটার সঙ্গে আবার 111 যোগ করো, 7 6 5, তাহলে 5 6 7, এটা হবে। তার মানে দেখো আমার পরবর্তী যে দুটো সংখ্যা হলো সেটা হলো এটা এবং এটা। দেখো কোথায় আছে অপশনে, 456 567। 456 567, 456 আছে 567 নেই, এখানে তো এটা তো নেই, এখানে 456 567 আছে, এটা 456 678, এটা তো নেই। তাহলে অপশন নাম্বার সি হয়ে গেল কিন্তু আমাদের সঠিক উত্তর। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো আমরা নেক্সট প্রশ্নে যাই, কি আছে দেখি পরবর্তী প্রশ্নটা। বলেছে নিচের কোন সংখ্যাগুলি নিচের কোন সংখ্যাগুলি ঊর্ধ্বক্রমে সাজানো। ঊর্ধ্বক্রমে মানে হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডার মানে হচ্ছে তোমার কি হবে, ছোট থেকে বড় তোমাকে সাজাতে হবে। তাহলে সবচেয়ে ছোট প্রথমে কি সেটা, তারপরে তারপরে এইভাবে এগোতে হবে। তাহলে এখানে তোমাকে কিন্তু কোনো প্রশ্ন দেয়নি, শুধু প্রশ্ন বলে দিয়েছে ঊর্ধ্বক্রমে সাজাও। কোনটা থেকে? একদম ডাইরেক্ট অপশন থেকে। অপশনের মধ্যে কোনটা সাজানো আছে ঊর্ধ্বক্রমে সেটা তোমাকে বলতে হবে। এবার কোনটা সাজানো আছে তুমি কি করবে, চারটাই খুঁজবে, মানে চারটা একটা একটা করে চারটাই করবে সাজিয়ে সাজিয়ে, তাহলে তো অনেক সময় লাগবে, করার দরকার নেই। তুমি কি করবে, এখানকার মধ্যে থেকে তুমি যে কোনো একটাকে চুজ করো, মানে তুমি একটাকে পছন্দ করো, একটাকে বেছে নাও। একটাকে বেছে নিলাম, আমি দেখো কোনটাকে বেছে নেবো, প্রথমটাকেই বেছে নিলাম। মনে করো আমি প্রথমটাকে বেছে নিলাম, কি আছে 1/3, তারপরে কি আছে 1/2, তারপরে কি আছে 0.25। সবার প্রথমে তোমার কাজ হবে, যেহেতু দুটোই ফ্র্যাকশন বা ভগ্নাংশ আছে, সেই জন্য পরেরটাকেও মানে যেটা দশমিকে আছে সেটাকেও ভগ্নাংশে পরিণত করে নেবে। তাহলে দেখো আমি যদি এটাকেও দশমিকে ভগ্নাংশে পরিণত থেকে বা দশমিক থেকে ভগ্নাংশে পরিণত করি, তাহলে কি হবে 1/3 যা আছে লিখলাম, 1/2 যা আছে লিখলাম, এটাকে কি লিখবো, এটা 0.25 আছে, আমি কি করবো ভগ্নাংশে পরিণত করবো, পয়েন্টটাকে উঠাবো, পয়েন্টের জন্য একটা এক বা ওয়ান, আর তারপরে দুটো অঙ্ক আছে বা দুটো ডিজিট আছে, সেই জন্য দুটো জিরো। তাহলে কি হলো 25/100। এবার এই 25/100টাকে তুমি যদি কাটাকাটি করো তাহলে কত আসে দেখো, 25 দিয়ে কাটলে 25 একে 25, 4 25 100, মানে 1/4। তাহলে আমার তিনটা ফ্র্যাকশন বা ভগ্নাংশ কি হলো, একটা হলো 1/3, একটা হলো 1/2, একটা হলো 1/4। এবার এদের মধ্য থেকে তোমাকে ছোট বড় হিসেবে কোনটা সাজানো আছে সেটা তোমাকে বের করতে হবে। আমরা করব কি, সব থেকে ছোটকে তারপরে তারপরে এইভাবে সাজাবো। তো এটা করার জন্য তোমরা কি করবে, তোমরা নিচের গুলো লসাগু করবে, এলসিএম বের করবে, তারপরে সেটাকে গুণ করে করবে। আমি তোমাকে একটু অন্যভাবে শেখাবো, যাতে তুমি খুব সহজে এবং দ্রুত করতে পারো, এলসিএম এর কোনো ঝঞ্ঝাট না থাকে। দেখো এলসিএম এর যদি কোনো ঝঞ্ঝাট না করতে হয় তোমাকে, তুমি প্রথমে কি করবে, প্রথমে যে কোনো দুটোকে চুজ করবে। আমরা সাধারণত প্রথম দিক থেকেই চুজ করতে করতে যাব একটা সিস্টেমেটিক ওয়েতে। তাহলে প্রথম থেকে চুজ যদি করি, প্রথমে যে কোনো দুটোকে চুজ করবে। তাই দুটো বলতে আমি এই দুটোকে নিলাম,
এবার এই দুটোকে যখন চুজ করব তখন কি করব, এই দুটো ফ্র্যাকশন বা ভগ্নাংশের ক্রস মাল্টিপ্লিকেশন করব। ক্রস মানে কোনাকুনি গুণ করব, এটার সঙ্গে এই কোনা, এটার সঙ্গে এই কোনা, এবং গুণ করার পর যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টের উপর ভিত্তি করে আমি ছোট এবং বড় যে কোনো একটা নেব। আমাকে যদি প্রশ্নের ছোট থেকে সাজাতে বলে তাহলে ছোটটা নেব, যদি আমাকে প্রশ্নের বড় থেকে সাজাতে বলে তাই আমি বড়টা নেব। তোমার এইভাবে মানে আমরা যেভাবে করছি এখন সেইভাবে ছোট থেকে বড়ও করা যাবে, আবার বড় থেকে ছোটও করা যাবে। তোমাকে শুধু মনে রাখতে হবে আমাকে ছোট থেকে বড় বললে তাহলে ছোটটা নেব, আর বড় থেকে ছোট সাজাতে বললে বড়টা নেব। তাহলে আমাকে আমি ছোট থেকে বড় সাজাতে বলেছে, তাই আমরা এখানে যে রেজাল্ট আসবে সেটা ছোট থেকে নেব, মানে যেটা ছোট হবে সেটা নেব। তাহলে কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে মানে ক্রস মাল্টিপ্লিকেশন হলে কি হয়, 2 1 যা 2, 3 1 যা 3 বা 3 1 3। তাহলে দেখো এখানে হলো 2, এখানে হলো 3। তাহলে এই 2 আর 3 মধ্যে কোনটা ছোট, বলো কোনটা ছোট? তাহলে 2 আর 3 মধ্যে 2টা ছোট। তাহলে যেটা ছোট সেই ভগ্নাংশটাকে নিব বা সেই ফ্র্যাকশনটাকে নিব, বাকিটাকে বাদ দেব। তাহলে 2টা ছোট, তাহলে 2 এর জন্য কি আসছে, এই 1/3, 2 এর এখানে। তাহলে এই 1/3টা আমি কি করব, নেব, নিলাম। এবার এটা আমি নেব না, যেটা বড় সেটা বাদ দেব। এবার আমার কি হয়েছে, এই দুটো থেকে আমি এটা ছোট পেলাম, আমার তো আরেকটা পড়ে আছে। এবার প্রথম দুটো থেকে যেটা পাবে সেটাকে পরেরটার সঙ্গে আবার একইভাবে ক্রস মাল্টিপ্লিকেশন বা কোনাকুনি গুণ করবে। তাহলে আমার এই দুটো হয়ে গেছে, এই দুটো থেকে আমি এটা পেয়েছি, আর আমার একটা পড়ে আছে কোনটা, 1/4। এবার এই দুটোর মধ্যে কি করবে, এই দুটোর মধ্যে কোনাকুনি গুণ করবে। তাহলে এটা কোনাকুনি গুণ করলে এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, তাহলে এটার সঙ্গে 4 1 4 হচ্ছে, এটার সঙ্গে 3 1 3 হচ্ছে। তাহলে আবার দেখো এই দুটোর মধ্যে কোনটা ছোট হলো, 4 না 3, 4 না 3? তাহলে অবশ্যই 3 ছোট, এই 3টা। তাহলে এটা যদি ছোট হয় তাহলে সবচেয়ে ছোট আমার হয়ে গেল কি, আর তো নেই, তাহলে 1/4টা ছোট হয়ে গেল। আর কি আছে আমি দেখবো, আর নেই দেখার, তাহলে সবচেয়ে ছোট হয়ে গেল 1/4। তাহলে তুমি লিখে দাও সবচেয়ে ছোট, তাহলে সবচেয়ে ছোট 1/4। তারপরে কে ছিল, তারপরে এটা ছিল 1/3। তারপরে কে ছিল, তারপরে লাস্টে সবার আগে যেটাকে বাদ দিয়েছি আমি সেটা 1/2। বুঝতে পারলে কিনা বলো? দেখো আর একবার বলে দিচ্ছি তোমাকে, প্রথমে কি করবে আর একবার করে তোমাকে দেখিয়ে দিই। এটা করলে কি হবে, তোমার কিন্তু এলসিএম এর কোনো ঝামেলা থাকবে না, তোমাকে কিন্তু খুব ফাস্ট ক্যালকুলেশনটা করতে পারবে। আমি তো সাজিয়ে ফেলেছি, আর একবার দেখাচ্ছি। প্রথমে তুমি ফ্র্যাকশন বা ভগ্নাংশগুলো লিখে নেবে। আমি লিখে নিলাম 1/3, 1/2, 1/4। যতগুলো ইচ্ছা থাকতে পারে নিয়মটা একই, দুটো দুটো করে করবে, আর ওই দুটো থেকে যেটা ছোট বললে ছোটটা বেরোবে সেই ছোটটাকে পরেরটার সঙ্গে করবে। আমাকে দুটো করতে বলে, একটা হয় ছোট নয় বড়। যদি ছোট বলে প্রথম দুটো থেকে করব গুণ, মানে কোনাকুনি গুণ করবো, গুণ করে ওই প্রথম দুটো থেকে যেটা ছোট বেরোবে, যেহেতু ছোট বলেছে যেটা ছোট বেরোবে সেই ছোটটাকে নেব, নিয়ে পরের যে ভগ্নাংশটা আছে সেটার সঙ্গে আবার কোনাকুনি গুণ করে ছোট বড় বের করব। এইভাবে এই প্রসেসটা চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত তোমার ভগ্নাংশ শেষ না হয়েছে বা আছে। তাহলে আমার এখানে প্রথম দুটো ভগ্নাংশ নেবো, এটা আর এটা। এবার এই দুটো ভগ্নাংশের কোনাকুনি গুণ করে এখান থেকে যেটা ছোট সেটা বের করব। যদি বড় বলতো তাহলে বড়টা বের করতাম বা বড়টা নিতাম। তাহলে কোনাকুনি গুণ করে এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে গুণ করলে 2 1 2 হয়, এটার সঙ্গে গুণ করলে 3 1 3 হয়। তাহলে এই 2 আর 3 এর মধ্যে কোনটা ছোট, 2 আর 3 এর মধ্যে 2 ছোট, তাহলে 2 এটা কোথায় আছে, 1/3 এখানে আছে, তাহলে 1/3টা হয়ে গেল এই দুটোর মধ্যে ছোট। তাহলে এই দুটোর মধ্যে যেটা ছোট সেটা নিলাম। এবার এটাকে কি করবো, পরের ভগ্নাংশ কোনটা আছে সেটার সঙ্গে করবো। পরের ভগ্নাংশ কোনটা, এটা আমি তো প্রথম দুটো নিয়ে নিয়েছি, তাহলে পরের ভগ্নাংশ 1/4। এবার একইভাবে এখানেও সেটা করব, কি কোনাকুনি গুণ, 4 1 4, 3 1 3। তাহলে এই 4 আর 3 মানে 4 আর 3 এর মধ্যে কোনটা ছোট, তাহলে 4 আর 3 মানে 3 ছোট, 3 মানে কি 1/4। তাহলে আমার হয়ে গেল 1/4, এটা ছোট। তাহলে এই 1/4 কে আবার করব যদি ভগ্নাংশ থাকে, তো এখানে তার ভগ্নাংশ নেই, তার মানে এটাই শেষ হয়ে গেল, তাহলে এটাই সব থেকে ছোট হয়ে গেল। এরপরে আমরা ছোট পাচ্ছি না, তাহলে আমাদের 1/4 ছোট হয়ে গেল। তারপরে কে ছিল, 1/3 ছিল। তারপরে কে ছিল, 1/2 ছিল। লিখে দাও। এবার 1/4 মানেটা কি, 1/4 মানে তো 0.25 ছিল, তাহলে এটা তুমি লিখে যাবে 0.25। তারপরে 1/3, তারপরে 1/2। দেখো অপশনে কোথায় আছে, অপশনে এ তে আছে 1/3, অপশন বি তে আছে 0.25, আমার প্রথমে 0.25 আছে,
0.25 1/2, 1/2 নেই, এখানে আছে, দেখো এখানে আছে 1/3, এটাতে আছে 1/3, এখানে আছে 1/2, মানে মিলছে না, এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না। তাহলে 3 নাম্বার দেখো 0.25, 0.25, 1/3, 1/3, 1/2, 1/2, তাহলে আমার দেখো অপশন সির সঙ্গে মিলে যাচ্ছে। তাহলে অপশন সিটা হলো আমার সঠিক উত্তর। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এই প্রসেসে করবে, তোমাদের এলসিএম করতে হবে না। তাহলে চলো পরের কোশ্চেন কি আছে দেখি। পরের প্রশ্নে কি বলেছে দেখো, একটা সুন্দর ভলভো বাস, এই বাসটা কোথায় যাচ্ছে? দিল্লি থেকে অমৃতসর। দিল্লি থেকে ছাড়ছে 5:30 PM, অমৃতসরে পৌঁছাচ্ছে 7:36 AM। তাহলে এই যাত্রাপথে তার মোট সময়টা কত লাগছে সেটাই তোমাকে বের করতে বলেছে। একটি বাস বিকেল 5:30 দিল্লি থেকে ছেড়ে অমৃতসর যাত্রা করে। এই যাত্রাপথে তার কি হয়? অমৃতসরে পৌঁছাতে পরের দিন সকাল 7:30 হয়। তাহলে যাত্রাপথে মোট কত সময় সে লাগিয়েছে? একদম সিম্পল হিসেবে ভাবো, আমরা বাসটা ছেড়েছে কটার সময়? আমাদের বাসটা 5:30 PM এ ছেড়েছে, ঠিক আছে। আমাদের বাসটা পৌঁছেছে কটায়? পৌঁছেছে আমাদের বাসটা 7:36 AM এ। এর মধ্যে টাইমটা কত গ্যাপ হলো, এই টাইমটা কতখানি লাগলো? দেখো তোমরা একটা জিনিস মনে রাখবে, ঘড়িতে যে সময়টা হয় সেই সময়টাতে প্রত্যেকটা টাইম মানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, এদের যে কোনো একটা মানে যেটাই তুমি ধরো, প্রত্যেকটা টাইম প্রতি 12 ঘন্টা পর পর রিপিট হয়। মানে এখন যদি তোমার 2টো বাজে, এখন যদি তোমার 2টো বাজে 2 PM হয়, তাহলে এই 2টা আবার আসবে 12 ঘন্টা পর। সেটা এম হতে পারে, পিএম হতে পারে। এম এ যদি তুমি হিসাব করো পিএম এ আসবে, পিএম এ হিসাব করলে এম এ আসবে। মানে প্রত্যেক 12 ঘন্টা পর পর একই জায়গায় আসে। তাহলে তুমি এখানে দেখো 5:30 PM এ যাত্রা শুরু করেছো। একদম শর্টে তুমি যদি করতে চাও তাহলে কি করতে হবে, এই কনসেপ্টটা মনে রাখতে হবে যে প্রতি 12 ঘন্টা পর পর ওই একই নাম্বারটা আসবে। তাহলে এখানে তুমি যদি 5:30 ধরো, তাহলে এই 5:30 পর 12 ঘন্টা কটা হবে দেখো? 6:30, 7:30, 8:30, 9:30, 10:30, 11:30, 12:30, 1:30, 2:30, 3:30, 4:30, 5:30, 12 ঘন্টা পর আসবে। এই যে 12 ঘন্টা হলো, তাহলে 12 ঘন্টা পর কটা বাজবে? আবার 5:30 বাজবে। আমি কি বলেছি যে যদি পিএম তুমি হিসাব করো তাহলে এএম এ আসবে, যদি এএম এ হিসাব করো তাহলে পিএম এ আসবে, কিন্তু ওটাই আসবে। তাহলে তুমি 5:30 থেকে 12 ঘন্টা হলে আবার 5:30 হয়, তাহলে এখানে তুমি কি করছো? 12 ঘন্টা। পিএম আছে, এখানে এএম। বোঝা গেল? তোমাকে বারবার বলছি, তুমি এটা মনে রাখবে যে প্রতি 12 ঘন্টা পর পর প্রত্যেকটা টাইম একবার করে রিপিট হয়। এবার কিভাবে রিপিট হয়? 12 ঘন্টা পর পর একই সময় আসে। একই সময় বলতে যদি তুমি পিএম কে ধরো তাহলে এএম আসবে, তুমি যদি এএম কে ধরো তাহলে পিএম আসবে। এটাই শুধু ডিফারেন্স, আর কিছু নয়। নাম্বারটা সেম হবে, খালি ডিফারেন্সটা হবে পিএম আর এএম এ। যদি পিএম ধরো তাহলে এএম হবে, এএম ধরলে পিএম হবে। এখানে পিএম ছিল, এখানে এএম আসবে। আবার এই 5:30 আসতে তোমার গ্যাপটা হবে 12 ঘন্টা। এই গ্যাপটা হবে 12 ঘন্টা। তাহলে 5:30, এর 5:30 থেকে 7:30 যাও, আমার তো অর্ধেক হয়ে গেল কাজ। কমে গেল না অনেকটা? এতগুলো গোনার থেকে আমি একটা কনসেপ্ট জানলেই তোমার চলে আসলো। তাহলে 5:30 থেকে 7:30 কত হয়? 5:30, 6:30, 7:30, 2 ঘন্টা। এই 36 আছে, তাহলে 2 ঘন্টা 6 মিনিট। তাহলে আমার আগে ছিল 12 ঘন্টা, তাহলে হয়ে গেলো 14 ঘন্টা 6 মিনিট। আশা করছি বুঝতে পেরেছো। একটা কনসেপ্ট শুধু মনে রাখতে হবে যে ঘড়ির কাঁটায় প্রত্যেকটা সময় প্রতি 12 ঘন্টা পর পর রিপিট হয়। কিভাবে রিপিট হয়? একই নাম্বার আসবে, শুধুমাত্র ডিফারেন্স এএম থাকলে পিএম, পিএম থাকলে এএম। এখানে আমার 5:30 PM ছিল, তাহলে 12 ঘন্টা পর আবার 5:30 আসবে, কিন্তু সেটা এএম এ আসবে, কারণ এখানে পিএম আছে। এখানে যদি এএম থাকতো তাহলে এখানে পিএম আসতো। একই টাইম আসবে, খালি এএম আর পিএমটার ডিফারেন্স হবে, অপোজিট হবে। এএম হলে পিএম, পিএম হলে এম। বারবার বলছি যাতে মাথায় তোমার ঢোকে। তাহলে হয়ে গেল। তাহলে এই 5:30 থেকে পরের 5:30 চলে গেলাম, তাহলে 12 ঘন্টা গ্যাপ হয়ে গেল।
আর 5টা 30 থেকে 7টা 30-এ গেলাম, 2 ঘন্টা 6 মিনিটের গ্যাপ হলো। তাহলে টোটাল কত গ্যাপ হলো? 14 ঘন্টা 6 মিনিট। কোথায় আছে দেখো? অপশন বি তে আছে। তাহলে সঠিক উত্তর হলো অপশন বি। তাহলে আশা করছি তোমরা এই টাইপের অঙ্কগুলো এবার করতে পারবে, কোনো সমস্যা হবে না। তুমি হাতে গুনে গুনেও করতে পারতে, 5টা 30, 6টা 30, 7টা 30, 8টা 30, 9টা 30, 10টা 30, 11টা 30, 12টা 30, তারপরে 1টা 30, 2টা 30, 3টা 30, 4টা 30, 5টা 30, 6টা 30, 7টা 30, এই যে এইভাবে 12 দিয়ে 14, 14 হলো। তারপরে কত আছে এখানে? 6 মিনিট, 6 মিনিট বেশি আছে, তাহলে 14 ঘন্টা 6 মিনিট। এইভাবেও করতে পারতে, কোনো অসুবিধা নেই, যেভাবে খুশি তুমি করো। তাহলে চলো পরের প্রশ্নে। পরের প্রশ্নটা কি আছে? একজন ব্যক্তি, এই যে এই ব্যক্তিটা প্রতি ঘন্টায় 15 টাকা আয় করে। প্রতি ঘন্টায় মানে, প্রতি মানে এক, প্রতি মানে মনে রাখবে এক। তাহলে 1 ঘন্টায় সে 1 ঘন্টা কাজ করবে, কত টাকা পাবে? 15 টাকা পাবে। 1 ঘন্টা কাজ করবে, সে 15 টাকা পাবে। এই যে 1 ঘন্টা কাজ করে 15 টাকা পায়। যদি সে প্রতিদিন 8 ঘন্টা কাজ করে, তাহলে 1 ঘন্টা কাজ করলে সে কত টাকা পায়? 1 ঘন্টা কাজ করলে 15 টাকা পায়। তাহলে 8 ঘন্টা যদি কাজ করে তাহলে কত পাবে? বেশি নিশ্চয়ই পাবে। তাহলে 1 ঘন্টা কাজ করলে 15 টাকা, 2 ঘন্টা কাজ করলে 30 টাকা, 3 ঘন্টা কাজ করলে 45 টাকা, সিম্পল হিসাব। তাহলে 8 ঘন্টা কাজ করলে কি হবে? 15 × 8 করে দাও, তাহলেই হয়ে যাবে। 8 বার যোগ করার থেকে 8 দিয়ে গুণ করা সহজ, কারণ যোগের সংক্ষিপ্ত রূপই গুণ। তাহলে কত হচ্ছে? 120 টাকা। তাহলে সে যদি তোমার 8 ঘন্টা কাজ করে তাহলে 120 টাকা পায়। তাহলে সে কতদিন কাজ করে? দেখো লেখা আছে 5 দিন কাজ করে, তাহলে সে কত টাকা মোট আয় করবে? সে কতদিন কাজ করেছে? দেখো প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে। সোমবার করেছে, মঙ্গলবার করেছে, বুধবার করেছে, বৃহস্পতিবার করেছে, শুক্রবার করেছে, মানে টোটাল সে 5 দিন কাজ করেছে। একদিনে 8 ঘন্টা করে কাজ করে, মানে একদিনে কাজ করে 120 টাকা ইনকাম করে। তাহলে 5 দিনে কাজ করে সে কত টাকা ইনকাম করবে? একদিনে 120, 2 দিনে কত হবে? 240, 3 দিনে কত হবে? আবার যোগ করো 360, 4 দিনে কত হবে? এইভাবে করতে হবে। তো আমি কি করলাম? যোগ করে করার থেকে গুণ করা সহজ, তাড়াতাড়ি হবে। তাহলে একদিনে যদি 120 টাকা ইনকাম করে, একদিনে, একদিনে 120 টাকা ইনকাম করছে, তাহলে 5 দিনে কত করবে? 120 × 5, তাহলে 5×12 = 60, 600 টাকা। বোঝা গেল না? সে করেছে ঘন্টায় 15 টাকা, মানে 1 ঘন্টা কাজ করলে 15 টাকা পায়। তাহলে 8 ঘন্টা কাজ করে সে, তাহলে 8 ঘন্টা কাজ করলে কত পাবে? 120 টাকা। সে 120 টাকা ইনকাম করলো কত দিনে? একদিনে, মানে একদিনে 8 ঘন্টা কাজ করেছে। ওখানে লেখা আছে দেখো, প্রতিদিন সে 8 ঘন্টা করে কাজ করে। প্রতিদিন মানে একদিনে 8 ঘন্টা কাজ করে। তাহলে একদিনে 8 ঘন্টা কাজ করলে 120 টাকা পায়। তাহলে একদিনে 120 টাকা পাচ্ছে, সে কাজ করেছে 5 দিন। তাহলে 5 দিনে কত পাবে? 5 × 120, 600 টাকা। আশা করছি বোঝা গেছে। তাহলে চলো পরের কোশ্চিন। পরের কোশ্চেন নাম্বার 6 বলছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা 48 মিটার। একটা বর্গক্ষেত্রের পরিসীমা দিয়েছে 48 মিটার, তার ক্ষেত্রফল কত হবে? দেখো বর্গক্ষেত্র হলে কিরকম হয়? এরকম 4টা বাহু যার সমান হয়, মানে এরকম একটা ক্লোজড এরিয়া, মানে ফিগার হবে, যে ক্লোজড ফিগারটার 4টা সাইড বা 4টা বাহু, এ একটা বাহু, এ একটা বাহু, এ একটা বাহু, এ একটা বাহু। আমরা উদাহরণ হিসেবে একটা ক্যারাম বোর্ডকে নিয়েছি, এ একটা বাহু। এই যে 4টা বাহু, যাদের 4টা বাহুই সমান হয়, যাদের 4টি বাহু কি হয়? সমান হয়। যাদের 4টি বাহু সমান হয় তাদেরকে বলা হয় বর্গক্ষেত্র। তারাই হলো বর্গক্ষেত্র বা স্কয়ার। তারা হলো বর্গক্ষেত্র বা স্কয়ার। তাহলে এটা একটা বর্গক্ষেত্র বা স্কয়ার। বলেছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা, মানে এটার পরিসীমা দেওয়া আছে। পরিসীমা হচ্ছে 48 মিটার। তুমি পরিসীমা মানে বোঝো না, তাহলে বুঝে নাও কি করে পরিসীমা বের করতে হয়। তো পরিসীমা মানে হচ্ছে এই যে বর্গক্ষেত্র, এখানে কি হয়? এখানে ক্যারাম খেলছে, এখানে একজন আছে, এখানে একজন আছে, এখানে একজন আছে, এখানে একজন আছে। তুমি মনে করো এখানে দাঁড়িয়ে আছো, খেলা দেখছো। তুমি এখানে দাঁড়িয়ে আছো, খেলা দেখছো, তুমি এত ভিড় তুমি এখানে দেখতে পাচ্ছ না, তখন তুমি কি করলে? এখান থেকে সরে গিয়ে এখানে দাঁড়ালে।
এখানে ভালো দেখা যাচ্ছে না, এখানে দাঁড়ায়, ওইদিকে একটু ভালো দেখা যেতে পারে। তা তুমি এখান থেকে এখানে গেলে, এখানে দাঁড়িয়ে থেকে এখানেও দেখছো তুমি আর ভালো করে খেলাটা দেখতে পাচ্ছ না, তখন কি করে, খেলা জমে গেছে, তোমাকে খেলাটা দেখতেই হবে। এখানেও দাঁড়ায় থাকে এইভাবে, এইভাবে করতেছো, দেখতে পাচ্ছ না, তখন তুমি এখান থেকে সরে গিয়ে আবার এই জায়গাটাতে আসলে, এখানে আসলে, এখানে একটু ভালো দেখতে পাচ্ছ, তো দেখতে দেখতে আবার ভিড় হয়ে গেল, তুমি আবার এখান থেকে ভালো দেখতে পাচ্ছ না, তখন তুমি ভাবছো এই দিকে গেলে তো ভালো দেখা যাবে, তুমি আবার এই জায়গাটা আসলে, তুমি কি করলে, এখান থেকে এখন দেখছো, এখান থেকে দেখতে দেখতে তোমার মনে হচ্ছে ইস, প্রথম যেখানে ছিলাম সেখানেই ভালো ছিলাম, ওখান থেকেই ভালো দেখা যাচ্ছে, এইদিকে থেকে আরো আরো দেখা যায় না, আরো খারাপ দেখা যায়। তখন তুমি কি করলে, রাগ করে আবার প্রথম জায়গায় চলে আসলে। তাহলে তুমি কি করলে দেখো তো, এই যে ক্যারাম বোর্ডটা, এটা চারিদিকে তুমি ঘুরলে না একবার, এখানে এখান থেকে শুরু করলে, এখানে ভালো দেখা যাচ্ছে না, এখানে গেলে, এখানে ভালো দেখা যাচ্ছে না, এখানে গেলে, এখানে ভালো দেখতে পাচ্ছ না, এখানে গেলে, এখানেও ভালো দেখতে পাচ্ছ না, তখন তুমি আগের জায়গায় চলে আসলে, এখান থেকেই দেখি এটাই ভালো দেখা যাচ্ছে। তাহলে তুমি কি করলে, তুমি এই ক্যারাম বোর্ডটা চারিদিকে একবার কিন্তু ঘুরে আসলে, আসলে কি না? তো এইভাবে যে কোনো ক্লোজড এরিয়ার চারিদিকে যদি তুমি একবার ঘুরে আসো, মানে এই চারিদিক থেকে যদি একবার ঘুরে আসো, তাহলে সেটা তার হয় পরিসীমা। পরিসীমা মানে ওই চিত্রটার বা ওই ক্ষেত্রটার চারিদিকে একবার ঘুরে আসতে হবে। যদি তুমি একবার ঘুরে আসে আবার সেই জায়গায় দাঁড়াও, তাহলে যে তুমি পথটা অতিক্রম করলে সেটাই হলো তোমার পরিসীমা। তার মানে হচ্ছে যে কোনো ফিগারের পরিসীমা হচ্ছে সেই ফিগারটার দৈর্ঘ্যটাই হবে তার পরিসীমা। তার ফিগারটার দৈর্ঘ্য মানে, আমি যদি এই ক্যারামটা দেখি, তাহলে এই ক্যারামটার তুমি কোথায় গেছো, এই বাহুটার সমানে সমানে একবার গেছো, এখান থেকে শুরু করছো, তাহলে এটা অতিক্রম করলে, এই বাহুটাকে একবার অতিক্রম করলে, এই বাহুটাকে একবার অতিক্রম করলে, এই বাহুটাকে একবার অতিক্রম করলে, আবার এই বাহুটা যে বাকিটুকু ছিল সেটা অতিক্রম করলে। তার মানে তুমি এই ক্যারামের চারিদিকে একবার ঘুরে আসলে, তার মানেটা হচ্ছে এই ক্যারামের প্রত্যেকটা বাহুকে তুমি একবার করে অতিক্রম করলে। এই বাহুগুলোকে একবার অতিক্রম করা মানে কি, এই বাহুগুলোকে একবার অতিক্রম করে আসা মানেই হলো তোমার পরিসীমা। তার মানে পরিসীমাটা কি হবে, পরিসীমাটা হবে হচ্ছে ওই বাহুগুলোর দৈর্ঘ্যগুলোকে যদি আমি যোগ করে দিই, তাহলেই সেটা আমার পরিসীমা হবে, মানে আমি কতখানি পথ অতিক্রম করলাম সেটা পেয়ে যাবো। বুঝতে পারলে না? আমি এই এখান থেকে এখানে আসলাম, তার মানে কি, এই বাহুর দৈর্ঘ্যের সমান আসলাম, আবার এখান থেকে এখানে আসলাম, তাহলে এই বাহুটার দৈর্ঘ্যের সমান আসলাম, আবার এখান থেকে এখানে আসলাম, এই বাহুটার দৈর্ঘ্যের সমান আসলাম, আবার এখান থেকে এখানে গেলাম, এই বাহুটার দৈর্ঘ্যের সমান গেলাম। তাহলে কি হচ্ছে, এই বাহুর দৈর্ঘ্যগুলো যোগ করে দিলে আমি পেয়ে যাচ্ছি আমি কতখানি পথ হাঁটলাম বা গেলাম। তার মানে হচ্ছে এই বাহুগুলোর যোগফল মানে হচ্ছে তার পরিসীমা, মানে একবার ঘুরে আসা। তাহলে এখানে এই বর্গক্ষেত্রের পরিসীমাটা দেওয়া আছে, এই পরিসীমাটা মানে হচ্ছে চারটা বাহুকে যোগ করলে যেটা পাওয়া যায়। তো আমরা কি জানি, যে চারটা বাহুকে যোগ করাচ্ছে ওই চারটা বাহু দিয়ে গুণ করে দেওয়া, একই ব্যাপার। তাহলে ওই জন্য আমরা বর্গক্ষেত্রের পরিসীমা বের করি কি, 4 × বাহুর দৈর্ঘ্য। এটা হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর, মানে বর্গক্ষেত্রের পরিসীমা। সূত্র হচ্ছে 4 × বাহুর দৈর্ঘ্য। চারটা বাহু যোগ করা থেকে 4 × বাহুর দৈর্ঘ্য করে দিলে হয়ে যায়, কারণ বাহুর দৈর্ঘ্যটা চারটারই সমান হয় বর্গক্ষেত্রের ক্ষেত্রে। তাহলে এইটা হচ্ছে পরিসীমা। কার পরিসীমা? বর্গক্ষেত্রের পরিসীমা। এবার এই পরিসীমাটা দেখো তোমার দেওয়া আছে 48। তাহলে এই পরিসীমাটা যদি 48 থাকে, তাহলে আমরা এখানে লিখে দিতে পারি 48। তাহলে এই 48টা কি হবে, এর সঙ্গে বাহুর দৈর্ঘ্যের সঙ্গে 4টা কি আছে, গুণ আছে, ওপারে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে বাহুর দৈর্ঘ্য সমান 48 ভাগ 4 সমান 12। তাহলে কি হচ্ছে, এই বর্গক্ষেত্রের বাহুটার দৈর্ঘ্য হচ্ছে এক একটা 12। যদি 12 হয় তাহলে দেখো এটা 12, এটা 12, এটা 12, 12, এটা 12। তাহলে দেখো চারটা বাহুকে যোগ করে দাও, 12 যোগ 12 যোগ 12 যোগ 12 সমান 48। তাহলে তোমার হলো না পরিসীমাটা 48। তার মানে কি, প্রত্যেকটা বাহুকে একবার ঘুরে আসলেই তোমার পরিসীমা হচ্ছে। তাহলে এক একটা বাহুর দৈর্ঘ্য হলো তোমার 12 সেন্টিমিটার। তোমার ক্ষেত্রফল বের করেছে, ক্ষেত্রফল কোনটা, ক্ষেত্রফল মানে হচ্ছে ভেতরের এরিয়াটা, এই ভেতরে কতখানি আছে সেটা, একটা ক্লোজড ফিগারের ভেতরে যতটুকু জায়গা থাকে সেটাই হচ্ছে তার ক্ষেত্রফল, এইটা হচ্ছে তার ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রফলটা বের করতে হয়েছে। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু ইন্টু বাহু, এই দুটো।
তার সঙ্গে কি হবে ইউনিট স্কোয়ার। ইউনিট স্কোয়ার মানে যেহেতু একই জিনিস দুইবার গুণ হচ্ছে ওই জন্য এককটাকেও দুইবার গুণ করতে হচ্ছে। তাহলে বাহু গুণ বাহু, তাহলে বাহু কত 12 গুণ 12। এর এককটা কি আছে দেখো মিটার আছে, তাহলে মিটারকেও দুইবার গুণ করতে হবে, তাহলে মিটারকেও দুইবার গুণ করলে হয় মিটার স্কোয়ার। মিটার স্কোয়ার বা স্কোয়ার মিটার একই, স্কোয়ার মিটারও যা মিটার স্কোয়ার মিটার বা মিটার স্কোয়ার দুটোই একই, যেটা ইচ্ছে তুমি লিখতে পারো। প্রশ্নে যেটা মানে উত্তরে অপশনে যেটা থাকবে তুমি সেটা লিখবে। স্কোয়ার মিটার মানেও যা মিটার স্কোয়ার মানেও তাই। তাহলে 12 গুণ করলে 144 স্কোয়ার মিটার। দেখো স্কোয়ার মিটার 144 কোথায় আছে, অপশন নম্বর বি তে আছে 144। তাহলে সঠিক উত্তর হয়ে গেল কিন্তু অপশন নাম্বার বি। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে চলো এবার পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার 7 কি বলেছে দেখো, বলেছে ভগ্নাংশের রূপে প্রকাশ করো পার্সেন্ট। আমরা তো বলেছিলাম, আমি তোমাকে বারবার বুঝিয়েছি, এই যে শতকরা, এই শতকরাটা মানে হচ্ছে 100-র মধ্যে কত। তাহলে এখানে কত আছে 8%, মানে 100-র মধ্যে 8। সবসময় 100টা কি হয় ফ্র্যাকশনে করতে গেলে নিচে থাকে, লব বাই হর, হরে থাকে, নিউমিনেটর বাই ডিনোমিনেটর মানে ডিনোমিনেটরে থাকে। তাহলে এই পার্সেন্ট উঠানোর জন্য সবসময় তুমি কি করবে, এই পার্সেন্টটাকে উঠাতে গেলে সবসময় নিচে 100 বসবে। শতকরা মানে হচ্ছে 100, এবং শতকরাকে যদি আমরা উঠিয়ে দেই সব সময় নিচে 100 বসবে, এটা তোমাকে মনে রাখতে হবে। নিচে 100 বসলে সেটা একটা কি হলো ফ্র্যাকশন হয়ে গেল, কারণ এর লব বাই হর হয়ে গেল। তাহলে 8/100 বা 100/8 কোথায় আছে দেখো অপশন নম্বর বি তে আছে 100/8 বা 8/100। তাহলে সঠিক উত্তর হলো অপশন নম্বর বি। এত সহজ সহজ প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসে, অথচ তোমাদের কিন্তু ভুল হয় শুধু কনসেপ্টটা ক্লিয়ার না থাকার জন্য। কি বলেছে, একটি ভাগ অঙ্কে, ভাগ অঙ্ক মানে কিভাবে ভাগ করি আমরা, আমরা এইভাবে ভাগ করি। একটি ভাগ অঙ্কে ভাজক হচ্ছে 51, ভাজক কোন দিকে থাকে সেটাকে দেখো, ভাজক থাকে এইখানে, ভাজ্য থাকে মাঝখানে, ভাগফল থাকে এই দিকে, আর ভাগশেষ থাকে নিচে, তাই না? এটা কি করে বের হয়, এটা বের হয় এটার সঙ্গে এটা গুণ করে, তার সঙ্গে এটা যোগ করে। তো এটা হচ্ছে আমার ভাগ। কি দেওয়া আছে দেখো, একটি ভাগ অঙ্কে ভাজক আছে 51, মানে এই ভাজকটা আছে 51, ভাগফল আছে 16 মানে 16, ভাগফলটা আছে 16, ভাগশেষ আছে 27 মানে ভাগশেষটা দিয়ে দিয়েছে 27। তাহলে বলেছে ভাজ্য কত, মানে এটা কত তোমাকে বের করতে হবে। তাহলে ভাজ্য বের করার ফর্মুলা তোমরা জানি, ভাজ্য বের করার ফর্মুলা কি যে বলে দিলাম। এটা বের করতে কি করে, এটার সঙ্গে এটা গুণ করে তার সঙ্গে এটা যোগ। তাহলে ভাজ্য সমান কি হবে, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, যোগ ভাগশেষ। তাহলে ভাজক কত, ভাজক 51, ভাগফল কত 16, ভাগশেষ কত 27। এটা ক্যালকুলেশন করা হয়ে যাবে, ক্যালকুলেশন মুখে মুখে করো। এই যে 16, 1 যা 16 বা 16কে 16, 16 6 হাতে থাকলো 1, 5 16 80 আর 1 81 যোগ 27। তাহলে 27 সঙ্গে এটা যোগ করলে কত হয় 7 6 13, 2 1 3 4 8, 843। কোথায় আছে দেখো অপশনে, অপশন এ তে আছে দেখো 843। সঠিক উত্তর হলো অপশন নাম্বার এ। আশা করছি তোমরা কোশ্চেনের উত্তরগুলো বুঝতে পারছো। যদি তোমরা বুঝতে পারো, ক্লাসটা ভালো লাগছে করতে, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে, এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। তাহলে পরের প্রশ্নটা আছে কি, যে এর দশমিক রূপ কি হবে। তোমার ফ্র্যাকশন দেওয়া আছে, মানে ভগ্নাংশে দেওয়া আছে, দশমিকে কি হবে। চলো আগে লিখে নি, 1 প্লাস 1/10 প্লাস 1/100 প্লাস 1/1000। তাহলে প্রথমে এগুলোকে দশমিকে করবে, তারপরে যোগ করে দশমিক ভগ্নাংশ বের করবে। তাহলে দশমিক করতে গেলে কি করতে হবে, এই যে ভাগগুলো আছে সেগুলো করতে হবে, দশমিকের ভাগ। মানে তুমি সবসময় মনে রাখবে জিরোর থেকে সহজ ভাগ আর কিছু হয় না। নিচে জিরো থাকা মানে যতগুলো জিরো থাকবে তত ঘর পর খালি দশমিকটাকে বসিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। তাহলে নিচে একটা জিরো আছে, তাহলে এক ঘর পর দশমিক হবে, এই 1 একটা ঘর, এরপরে দশমিক। এখানে তুমি জিরো দিতেও পারো নাও দিতে পারো, তোমার ইচ্ছা। তারপরে কি আছে, দুটো জিরো আছে, তার মানে উপরে কি হবে 2 ঘর পর দশমিক বসবে। তাহলে তোমার একটা ঘর আছেই, তাহলে একটা জিরো লাগাতে হবে, একটা দশমিক দিয়ে দিলাম।
তারপরে কি আছে, 3 ঘর আছে, তাহলে 3টা ঘর পর দশমিক হবে, তাহলে 1 তো আছেই, তাহলে একটা তো আছে, আরো 2টা লাগাতে হবে, তাহলে 2টো 0, এই যে দশমিক আমার হয়ে গেল। এবার এগুলোকে যোগ করতে হবে। তো যোগ করার জন্য সবচেয়ে সহজ এবং নির্ভুল পদ্ধতি হচ্ছে তুমি আগে দশমিক গুলোকে বসাও। এই যে দশমিক বসালাম, দশমিকের এখানে 0, এখানে 1 প্রথমটা, তারপরটা কি আছে 0 1, আগে দশমিকটা বসাও, তারপরে 0, তারপরে 1 আছে। এই যে আগে দশমিকটা বসাও, এখানে 0 0 1 এরকম আছে, এই তিনটেই লিখে দিলাম, তারপরে 1 আছে। তাহলে 1 এর পরে তো কিছু নেই, মানে 1 একটা পূর্ণ সংখ্যা, তাহলে 1 এর পরে কিছু নেই, মানে দশমিক দিয়ে আমি 0 0 যত ইচ্ছা লাগাতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে দশমিক বসাও, দশমিক এই দিকে হচ্ছে 1টা, এই দিকে হলো 0, যতগুলো ইচ্ছে তুমি 0 বসিয়ে দাও। যে ঘরগুলো ফাঁকা আছে 0 বসিয়ে দাও, তাহলে তোমার যোগ করতে সুবিধা হবে। আমি 0 বসিয়ে দিলাম, এবার যোগ করো, তাহলে এখানে 1, এখানে 1, এখানে 1, দশমিক 1, তাহলে কি হচ্ছে দেখো 1.111। এই অপশনটা কোথায় আছে? অপশন এ বি সি ডির মধ্যে অপশন বি তে দেখো আছে এই উত্তরটা। তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশন নাম্বার বি। আশা করছি বুঝতে পেরেছো। এইভাবে করবে, তোমার প্রশ্নগুলো সঠিকও হবে এবং দ্রুতও হবে। তাহলে কোশ্চিন নাম্বার 10, যেটা আজকে লাস্ট কোশ্চিন, কি আছে দেখো। বলেছে 30-এর উৎপাদকগুলি হলো, মানে 30 এর উৎপাদক কোনগুলি সেটা তোমাকে বের করতে হবে, মানে গুণনীয়কগুলি। তোমাকে কিন্তু এখানে মৌলিক উৎপাদক বা মৌলিক গুণনীয়ক বলেনি। যদি আমাকে মৌলিক গুণনীয়ক বলতো, তাহলে কিন্তু আমরা মৌলিক সংখ্যা দিয়েই শুধু ভাগ করে করে মৌলিক উৎপাদকগুলো বের করতাম। এখানে শুধু উৎপাদক বলেছে বা গুণনীয়ক বলেছে, মনে রাখবে এটা। যদি শুধু উৎপাদক বলে, তাহলে তোমার 30-এর যতগুলো উৎপাদক আছে সবগুলো বের করতে হবে। তার মানে 30-এর সবগুলো বের করতে গেলে আমাকে কি করতে হবে, কারণ আমরা জানি এর তো কমন দুটো উৎপাদক থাকবে, একটা 1, একটা 30। তার 2 দিয়ে ভাগ যায়, যেহেতু জোড় সংখ্যা, 2 দিয়ে গেলে 15 2 30, আমরা জোড়ায় জোড়ায় লিখবো, গুণনীয়ক সবসময় জোড়ায় জোড়ায় লিখতে হয়। তারপর 30 হলো, তারপর 3 দিয়ে 3 10 30, 4 দিয়ে তো যায় না, 5 দিয়ে 5 6 30, 5-এর পর আর কি যায় 6, 6 দিয়ে তো করলাম, 7 7 দিয়ে তো যায় না, 8 দিয়ে যায় না, 9 দিয়ে যায় না, 10 10 দিয়ে দিয়েছি, 11 12 দিয়ে যায় না, 15 দিয়ে যায়, 15 দিয়েছি, তারপরে একবারে 30 দিয়ে যায়, 30 দিয়েছি। তাহলে 1 2 3 5 6 10 15 30 কোথায় আছে দেখো। এখানে তো এটা তো হবেই না, এটা তো হবেই না, এটা তো হবেই না, 5 6 নেই। তাহলে 1 2 3 5 6 10 15 30, সঠিক উত্তর হলো অপশন নাম্বার ডি। আশা করছি পুরো ক্লাসটা তোমাদের উপকারে লেগেছে, ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে।